জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো, কেন হলো? আপনি বিশ্বাস করবেন নাদিমুল সেদিন উপস্থিত ছিল, কলকাতার হাইকোর্টের একজন প্রাক্তন জজ, যিনি বিজেপি হয়েছেন, কি অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না। সেই ভাষার কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না। আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়, এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল, কার আশীর্বাদ তার মাথায় ছিল যে যার জন্য কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল। আমার দিকে তেড়ে এসেছিল মারবার জন্য, নাদিম ইজ ওয়াজ প্রেজেন্ট। আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম, তার থেকেই আমার ইনজুরি। তারপর বোতল আমার হাত দিয়ে গলে গেছে, ধরতে পারিনি, প্রচুর রক্ত বেরোচ্ছে। দুঃখ কি জানেন, অত বড় আঘাত পেলাম, রক্তর বন্যা বইছে। আমি নিচে অ্যানেক্সির বিল্ডিং এ হসপিটালে গেছি, চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি। তখন কি হলো কল্যাণজি, ভাবুন, এই ওদের অ্যাপ্রোচ, এই ওদের অ্যাপ্রোচ। গালাগাল অনেক শুনেছি, এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি, এত গালাগাল শুনেছি, এত সমালোচনা শুনেছি, সে দলের বাইরেই হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন, আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই। আমার লড়াই চলবে। हम तो पहले ही बोल दिया जितना खून निकालना है निकाल जाएंगे, लेकिन मेरा जंग, मेरा पार्टी का जंग, मेरा दीदी का जंग कम्युनल फोर्स, नॉन सेक्युलर फोर्स का विरुद्ध में ये देश का धरती में जारी रहेंगे, जारी रहेंगे, जारी रहेंगे। हम लोग एक साथ लड़ेंगे। যেখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। যারা মেজরিটি তাদেরকে দায়িত্ব নিতে হয়। যেমন এই পশ্চিম ভারতবর্ষের মুখে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে, বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা। এটা তো আপনারা মানেন, মানেন কি মানেন না বলুন না, হাত তুলে বলুন মানেন কি মানেন না, মানেন কি মানেন না বলুন। মানেন তো, সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করব। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা বড় ভাইয়ের কাজ পালন করব। এই ভারতবর্ষের মাটিতে যেমন বড় ভাইয়ের কাজ হয়, আমি বিশ্বের সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ রেখে যাব, কোনো ধর্ম সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর কোনো রকম আঘাত যেন না হয়। যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যদিও আমি তো আগেই বলেছি আমার সংবিধান, আমাদের সংবিধান সেকুলার কান্ট্রির কথা বলে, যদিও বাংলাদেশ পাকিস্তান সেকুলার কান্ট্রির কথা বলে না, কিন্তু হিউম্যান রাইটস, সারা বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস রয়েছে, সেই হিউম্যান রাইটসকে আজকে প্রতি সব জায়গায় হিউম্যান রাইটসের কথা হয়। সেই হিউম্যান রাইটস আজ বাংলাদেশে যদি কোনো মানুষের হিউম্যান রাইটস বঞ্চিত হয়ে থাকে, সরকারের উচিত সেই মানবিক অধিকার, সেই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। আমার 43 বছর আমার জীবন কেটে গেছে, সংবিধান পড়তে পড়তে আমার জীবন কেটে গেছে। আমি আজও মনে করি আমি ছাত্র, সংবিধানের ছাত্র। আমার চিন্তা ভাবনা, আমার যা কিছু আছে সংবিধানকে মাথায় রেখে আমার চিন্তা ভাবনা থাকে। সংবিধানের আমি পূজারী। আমি যদি মা কালীর পূজারী হই, আমি যদি শিবের পূজারী হই, আমি যদি দেবতার পূজারী হই, আমি আমার সংবিধানেরও পূজারী, ভারতবর্ষের বুকে সংবিধানের পূজারী। সেই সংবিধানের ভাষা একে ন্যারোভাবে দেখা যায় না।
পেডান্টিক ওয়েতে দেখা যায় না। সংবিধানে কখনো কোনো সরকার বা কোনো কোর্ট সাংবিধানিক অধিকারকে কমাতে পারে না, সাংবিধানিক অধিকারকে ছোট করতে পারে না। সবাইকার কাজ কি? সাংবিধানিক অধিকারকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা, সাংবিধানিক অধিকারকে আরো এগিয়ে নিয়ে আসার। তাহলে আজ কেমন একটা আইন আসবে যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে। আপনারা যারা মহিলা আছেন, তারা মুসলিম মহিলা আছেন, তাদের কাছেও আমি বলে যাব, শুনে রাখুন, এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে, এই বিজেপি সরকার বলেছে না আপনাদের মুসলিমদের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হবে। কিরণ রিজিজু যে কথা বলেছে, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আপনাদের আইন থেকে পড়ে দেখিয়ে বলে দিলাম, কোন মুসলিম, কোন একজন মুসলিম অধিকার তারা বাড়ায়নি। আমি ভাবতাম যদি হতো, যদি বলতো এই 20 জনের মধ্যে 6 জন মুসলিম মহিলা থাকবে, 10 জন মুসলিম মহিলা থাকবে, আমি গ্রহণ করে নিতাম এই বিল। ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকার, আপনি বলুন না এই 20 জনের মধ্যে 10 জন মুসলিম মহিলা থাকবে, বলে দিন, মেনে নেব। বলুন মেনে নেব। ছোট্টখানা একখানা মিথ্যে কথা বলে মুসলিম মেয়েদেরকে ভড়কানো হচ্ছে, ছি, লজ্জা লাগা উচিত। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। বন্ধু ফিরোজ হাকিম, ভাই ফিরোজ হাকিম, কলিগ ফিরোজ হাকিম আজ এসে গেছে, বক্তব্য রাখবে। সারা পশ্চিমবাংলা জুড়ে ববি ঘুরে বেড়ায়, ববি কাজ করে, আমিও যাব। আমার কাছেও সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গা থেকে আমন্ত্রণ এসছে। পুজো গেছে, জেপিসি গেছে, তারপরই পার্লামেন্ট শেষ হয়েছে, এরপর নিঃসন্দেহে যাব। তো আমার সংখ্যালঘু ভাই, ভারতবর্ষের বুকে যত সংখ্যালঘু ভাই, তাদের পাশে দাঁড়াবো, তাদের বোঝাবো আইনটা কি আছে। নিঃসন্দেহ করব, দিদির পারমিশন নিয়ে, দিদিকে নিয়ে, দিদির পারমিশন নিয়ে করব। একটা কথা জেনে রাখবেন, আমি শেষ করব যে কথা বলে, এই ভারতবর্ষের বুকে যে লড়াই সংখ্যালঘুদের জন্য যে লড়াই দিতে পারে, একা লড়াই দিতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভালো রাখুন, তাকে সুস্থ রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া করো, আরো বেশি শক্তি দাও, আরো বেশি এনার্জি দাও, যেন আগামী দিনে ভারতবর্ষের বুকে এগিয়ে চলতে পারে। হয়তো শেষ করে দিচ্ছিলাম, হঠাৎ একটা কথা মনে হয়ে গেল, যদিও এটা ওয়াকআপ নিয়ে সংক্রান্ত নয়, তবু যেহেতু আজকে অনেক দিন পর কলকাতার বুকে মানুষের কাছে এসছি, তাই আমি আপনাদের কাছে বলে যাই, প্রেস আপনারাও নিতে পারেন। ইদানিংকালে আপনারা দেখেছেন বেল পেয়ে অনেকে বেরিয়ে এসছে, দেখেছেন না? যাদেরকে ইডি সিবিআই 2 বছর, 2.5 বছর, 3 বছর আটকে রেখেছিল। আমি তো একজন আইনজীবী, আমার সঙ্গে অনেকেই কথা বলে, তাদের মধ্যে একজন বলেছে, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, প্রথমের দিকে তাকে বারবার চাপ দিয়ে বলা হয়েছিল, যদি তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর লোকের নাম তোমরা যদি বলে দাও, ব্যক্তির নাম, তাহলে তোমাদের জেল থেকে ছেড়ে দেবো। তারা কিন্তু মাথা নোয়ায়নি। সেই ইডি সিবিআই তাদেরকে বলেছিল, কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি যিনি এই মামলা শুনছেন, তাই তিনি ইডি সিবিআইকে চাপ দিয়েছিল, যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুখ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তির নাম বলে দাও, তাহলে তাদের ছেড়ে দেবে। কি দিন গেছে, কত অত্যাচার, কত অত্যাচার এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে করেছে, কত অত্যাচার এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই সিবিআই কত অত্যাচার করেছে। কিন্তু যা সত্য তাই সত্য, অত্যাচার করে লাভ কি হলো? নেমে চলে এলেন তো 12তে, 6 তো পেলেন 0। আগামী 2026 30ও পেরোবেন না, আগামী 2026 30ও পেরোবে না। এগিয়ে চলুন, একসঙ্গে লড়বো আমরা,
একসঙ্গে রইব। শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে আগামী দিনে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই জারি রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।